বিদ্যুতের বেসরকারীকরণের বিরুদ্ধে দেশব্যাপী বিভিন্ন জায়গায় চলছে প্রতিবাদ, বিক্ষোভ ও আন্দোলন। 8ই আগস্ট 2022 লোকসভায় পেশ করা হয়েছিল বিদ্যুৎ সংশোধনী বিল 2022। বিলটিতে বিদ্যুৎ বিতরণে বেসরকারীকরণ কোম্পানিগুলোর প্রবেশের প্রস্তাব করা হয়েছিল এবং গ্রাহকদের মোবাইল ফোন পরিষেবার মতো একাধিক পরিষেবা প্রদানকারীর মধ্যে থেকে বেছে নেওয়ার সুযোগ করে দেবার চেষ্টা করা হয়েছিল। কিন্তু বারবার প্রতিবাদের মুখোমুখি হওয়ার পর বিদ্যুৎ মন্ত্রণালয় বিতর্কিত বিদ্যুৎ সংশোধনী বিলের উপর একটি নতুন খসড়া প্রকাশ করার কথা জানায়, যা আগামী 3 মাসের মধ্যে প্রচার করা হবে বলে জানা যায়। বলা হচ্ছে, দেশের বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন এবং বিতরণ ব্যবস্থার আধুনিকীকরণ এবং কার্যকর সম্প্রসারণের জন্য বিলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে একাংশ সচেতন মহল মনে করছে, নতুন বিদ্যুৎ বিল কার্যকর হলে সাধারণ মানুষের ওপর বিলের বোঝা অনেকটাই বাড়তে পারে। নতুন বিদ্যুৎ বিল পাশ হলে বিদ্যুতের দাম বাড়তে পারে, কারণ বেসরকারি সংস্থাগুলি বাজারের নিয়ম মেনে নির্ধারণ করবে। রাজ্য সরকার বিদ্যুৎ ভর্তুকি কমিয়ে দিতে পারে। সরকারি বিদ্যুৎ সংস্থাগুলি আর্থিক অবস্থা দুর্বল হয়ে উঠতে পারে। সম্প্রতি রাজ্যেও ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে একটি বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। তাদের দাবি, কর্পোরেট বান্ধব প্রিপেইড স্মার্ট মিটার স্থাপন করা চলবে না এবং বিদ্যুৎ পরিষেবাকে বেসরকারি মালিকদের হাতে তুলে দেওয়া চলবে না। আসলে বিদ্যুতের বেসরকারীকরণ নিয়ে বাজারে অনেক ধরনের কাহিনী প্রচলিত আছে, তাই চলুন আজ একটু বিস্তারিত জানা যাক। বিদ্যুৎ বেসরকারীকরণ নিয়ে সরকারের কি পরিকল্পনা রয়েছে এবং বিরোধী দলগুলো সহ বিভিন্ন সংগঠনের আপত্তিটা ঠিক কোথায়। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকীকরণ নিয়ে এবং বিতর্ক কোথায় তা নিয়ে কথা বলার জন্য এবং একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আজ আমার সাথে অনুষ্ঠানে রয়েছেন বিদ্যুৎ দপ্তরের প্রাক্তন আধিকারিক কৃষ্ণপদ সরকার এবং ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের কনভেনার সঞ্জয় চৌধুরী। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। কৃষ্ণবাবু, আপনার কাছে আমি পরে আসছি, কিন্তু আগে সঞ্জয়বাবু, আপনার কাছে জানতে চাইব যে বিদ্যুৎ পরিষেবা প্রদান নিয়ে সরকার ঠিক কি কি করতে চাইছে এবং আপনাদের আপত্তিটা ঠিক কোথায়? দেখুন, এটাকে বলতে গেলে যদি একটা হিস্ট্রিটা আমি বলি, 1947 সালে ভারতবর্ষ যখন স্বাধীন হয়, তার পরবর্তীতে 1948 সনে প্রথম বিদ্যুৎ আইন পার্লামেন্টে পাস হয়। সেটাতে বিদ্যুৎ ছিল একটা অত্যাবশ্যকীয় পরিষেবা। এটা সেই সময় কোনো বিজনেসম্যান বা কোনো শিল্পপতি এই বিদ্যুতের যে পরিকাঠামো গড়ার জন্য এককালীন যে অনেক টাকা যেটাকে লাগাতে হয়, সেই টাকার যেহেতু তারা সেই সময় করবে না, ফলে কেউ এগিয়ে আসেনি। তখন সরকার নিজের পক্ষ থেকেই সারা দেশের যে বিদ্যুৎ যে পরিষেবার যে পরিকাঠামো সেটা গড়ে তুলে সরকারিভাবেই। কিন্তু তার মধ্যে কলকাতা, আহমেদাবাদ, মুম্বাই আর একটা সম্ভবত সুরাট, এই 4টি শহরে 4টি কোম্পানি, বিতরণ কোম্পানি ছিল। এরা বিদ্যুৎ বিতরণ করত। এটা ব্রিটিশ পিরিয়ডের কোম্পানি। ওকে, যাই হোক, সেটা সরকারি যে নীতি, সেই নীতিতেই তারা চলতো, সেই রেটেই তারা বিদ্যুৎ বিক্রি করত। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে সরকারি ব্যবস্থাটাই ছিল, যতদূর জানি সরকারিভাবেই হয়েছিল। 2002 সালে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে টাটা কোম্পানি এবং অন্য একটা কোম্পানিকে প্রথম সরকার পারমিশন দেয় এবং 2003 সালে বিদ্যুৎ আইন পাশ হয়, যেটা নাকি প্রোডাকশনের ক্ষেত্রে, বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বেসরকারি মালিকদের আপনার পারমিশন দিল সরকার। কিন্তু সেটা নিয়ে কোনো রাজনৈতিক দল, যারা লোকসভায় তাদের প্রতিনিধিরা ছিল, তারা বিরোধিতা করেন এবং সকলে মিলেই সেই সময়ে সেটা পাস করেছে। এখন সময় বর্তমানে প্রায়
53%-রও বেশি বিদ্যুৎ উৎপাদন বেসরকারি সংস্থাগুলি করছে। আচ্ছা। আর এই যে 2022 সাল বললেন, যে 2022-এ যে সংশোধনীটা নিয়ে এসছে, এই সংশোধনীটা এর আগে আরো 3-4 বার নিয়ে এসছিল, কিন্তু সেটা পাস হয়নি। এবার সম্ভবত আবার 2025-এ 2000 বিদ্যুৎ বিল সংশোধনী 2025 আবার নিয়ে আসছে। আমরা জানতে পারি কিছুদিন আগে একটা সেমিনারে, বিদ্যুৎ বিষয় নিয়ে একটা সেমিনারে আমাদের রাজ্যের প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রীর যে বক্তব্য, সেটাতে আমি যতটুকু জানলাম যে 2015-16 সালে বিদ্যুতের উন্নয়নের জন্য, এই রাজ্যের পরিকাঠামোকে উন্নয়ন করার জন্য একটা বড় আকারের প্রায় 1300 কোটির উপরে একটা লোন বিশ্ব ব্যাংকের থেকে নেওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশে তারা নাকি নিয়েছিল। সেই সময়েই বিশ্ব ব্যাংক এই স্মার্ট মিটার বসানোর জন্য তারা চাপাচাপি করেছিল। আচ্ছা। কিন্তু আমাদের গ্রাহকদের যদি ওই সময়ই ওনারা যদি সজাগ করতেন যে দেখো আমরা এই নিয়ে আসছি, কিন্তু ওরা কিন্তু এই জিনিস চাইছে, সেই স্মার্ট মিটারটা আমরা জানলাম আজকে কয়েক বছর যাবত যখন লাগানো শুরু হলো, শুধু আমাদের রাজ্যে নয়, আসাম, মহারাষ্ট্র, বিভিন্ন রাজ্যে লাগানো হচ্ছে। হ্যাঁ, উড়িষ্যা, এবং মহারাষ্ট্র, উড়িষ্যা, আসামে ব্যাপক আন্দোলন হয়েছে এবং স্মার্ট মিটার খুলে মানুষ, বিহারে হয়েছে, বিদ্যুৎ দপ্তরের সামনে গিয়ে সেখানে অফিসে তাদের এগুলো ছুঁড়ে মেরেছে। তার কারণ হচ্ছে আজকে যারা নাকি 500 টাকা 400 টাকা যাদের এভারেজ বিল, আমাদের রাজ্যের যেহেতু এটা পিছিয়ে পড়া রাজ্য, তাদের ক্ষেত্রে বলছে যে বেশিরভাগই 500 থেকে 700-র মধ্যে আছে। তার মধ্যে আছে 3000, 4000, 5000 আছে আগরতলা শহরে কিংবা বিভিন্ন শহরে যাদের এসিটিসি চলে। এদের বিলটা এই স্মার্ট মিটার লাগানোর পরেই দেখা যাবে যে এখনকার যে অভিজ্ঞতা, তাতে দেখা যায় 3 গুণ 4 গুণ বেড়ে যাবে। ধরুন আমার পরিচিত, আমি স্মার্ট মিটার বিষয়টাতে সঞ্জয় বাবু আসবো, আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে কৃষ্ণপদ বাবু আছেন। স্মার্ট মিটার কি হচ্ছে, কেন এইভাবে বিদ্যুতের বিল বাড়ছে, সেটা অবশ্যই জানবো আপনার কাছে। কিন্তু এই স্মার্ট মিটার ছাড়া আর কোন কোন জায়গায় আপনাদের আপত্তি রয়েছে আমরা একটু জানবো, তারপরে বিস্তারিত আলোচনা করব। আরেকটু বলে দিচ্ছি, আমি বলতে বলতে আরেক জায়গাতে চলে আসলাম। এই বিদ্যুতের বেসরকারীকরণ কিন্তু 2002 সালে থেকে শুরু হয়েছে। 3 সালে আইনটা পাস করেছে, আপনার বিষয়টা লক্ষ্য করবেন, আইন পাস করার আগেই এক্সিকিউট করেছে। 2003 সালের পরে যখন আইনটা পাস হলো, তখনই সমস্ত রাজ্যের ধীরে ধীরে এই বিদ্যুৎ দপ্তরকে কর্পোরেশনে পরিণত করলো। কর্পোরেশনে পরিণত করা মানে বেসরকারি মালিকের হাতে চলে যাওয়া। সেটা সরকারি মালিকানা হতে পারে কিংবা বেসরকারি মালিকের হাতে যেতে পারে। এবং আমাদের রাজ্যে, ত্রিপুরা রাজ্যে যেটা ছিল, সেটা সরকারি মালিকা, মানে সরকারি এই কর্পোরেশন মালিক, হ্যাঁ, সরকারি মালিক, সরকারি অধিকৃত একটা সংস্থা, অধিকৃত সংস্থা হিসেবে তারা এটা করেছে। এবং 3টে ভাগ করেছে: বিদ্যুৎ উৎপাদন, পরিবহন এবং বন্টন। এই 3টাতেই ছিল। এবং এই বেসরকারি হাতে এই গত কয়েক বছর আগে বিতরণের ক্ষেত্রে এই যে মানে সংশোধনী বিল আসার সময় যেটা বিতরণ ব্যবস্থাকেও বেসরকারি মালিকের হাতে তুলে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতেই শুরু হওয়া, মানে আইন পাস হওয়ার আগেই শুরু করে দিয়েছে আমাদের রাজ্য। ওকে, আপনি বলছেন যেটা যে 2003 সালে এই যে 53% এখন বলছেন প্রাইভেট উৎপাদন করছে, তো সেটা আইন পাস হয়েছিল এবং তারপর উৎপাদন ক্ষেত্রটা বেসরকারি হাতে গেছিল। এখন বিতরণের ক্ষেত্রেও আপনি বলছেন আইন পাস হবার আগেই সেটা প্রাইভেটের হাতে চলে যাচ্ছে। ওকে, এখানে আপনাদের আপত্তি। আর আমি এগুলো বিস্তারিত আসবো এরপর। আর কোন কোন জায়গায় আপত্তি আছে? স্মার্ট মিটার নিয়ে আপত্তি, স্মার্ট মিটার এবং সম্পূর্ণ বিদ্যুতের যে বেসরকারীকরণটা, তার সম্পূর্ণ বিরোধী আমরা। ওকে, কারণ এটা গ্রাহক স্বার্থ বিরোধী। ওকে, আমরা আসবো কোন কোন জায়গায় কিভাবে কি হচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করবো আপনাদের কাছ থেকে। দর্শক বন্ধুরা যারা সঙ্গে রয়েছেন, আজ বিদ্যুৎ নিয়ে আমাদের অনেকেরই মধ্যে কিন্তু কিছু বিভ্রান্তি আছে। বিদ্যুতের বিল আসে প্রত্যেক মাসে, আমরা কি কি জ্বালাচ্ছি, আমার লাইট, ফ্যান বা বিভিন্ন যে আমাদের ইলেকট্রনিক গ্যাজেটগুলো বাড়িতে থাকে, টিভি, ফ্রিজ, সেগুলো আমরা জ্বালাচ্ছি। তার
বিনিময়ে আমরা বিদ্যুতের বিল দিই। অনেক সময় দেখা যায় যে বিদ্যুতের বিল বেড়ে গেছে, কমে গেছে, কখনো কখনো ভুয়ো বিল আসে, অনেক সময় ভুতুরে বিল আসে। অনেকেই বলে কমপ্লেন করেন যে প্রচুর টাকা বিল এসছে, এত টাকা তো আমার বিল নেই। অনেক ধরনের কমপ্লেন থাকে। আমাদের সঙ্গে আজকে একজন প্রাক্তন আধিকারিক রয়েছেন বিদ্যুৎ দপ্তরের, কৃষ্ণবধূ সরকার। কৃষ্ণবাবু, আপনার এই যে প্রিপেইড মিটারের ব্যাপারটা, এটা যদি একটু বিস্তারিত আমাদের বলেন যে আমাদের নর্মাল যে এখন যে কনভেনশনাল যে মিটার, ট্র্যাডিশনাল যে মিটার আছে, এই মিটারের সঙ্গে প্রিপেইড মিটার বা স্মার্ট মিটার এর পার্থক্য কি আছে? নমস্কার, আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। আমি প্রথমেই বলছি, আপনি একটু আগেই বললেন যে ভুয়ো বিল আসে, অনেক সময় কনজিউমার কমপ্লেন করে। এখানেই আমাদের যে বর্তমান মিটার এবং আপনি যে বললেন স্মার্ট মিটার এবং প্রিপেইড মিটার, এখানেই বেসিক ডিফারেন্স। আচ্ছা, এটা হচ্ছে রিয়েল টাইম। আপনি যদি স্মার্ট মিটার এবং প্রিপেইড মিটার থাকে, সেটা হচ্ছে রিয়েল টাইম এবং অ্যাকুরেসি। আপনি নিজে দেখতে পারবেন যদি প্রিপেইড মিটার থাকে যে আপনি কত টাকার অবধি বিদ্যুৎ খরচ করলেন, বা আপনার ধরেন একটা মান্থলি বাজেট থাকে যে আমি আজকে এই মাসে আমি 500 টাকার মতো বিদ্যুৎ ব্যবহার করব। আপনি কিন্তু রিয়েল টাইম দেখতে পারবেন। আপনি অ্যাডভান্স ক্রেডিট কিনে নিয়ে আসলেন, এটা কার্ড হতে পারে, ভাউচার হতে পারে, আপনি মিটারে রিচার্জ করলেন, আপনি দেখতে পাচ্ছেন যে আমি আজকে কত টাকার বিদ্যুৎ খরচ করলাম, আমার সেভিংস কত হলো, বা আমার কত ব্যালেন্স আছে। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স স্মার্ট মিটার প্রিপেইড মিটার সঙ্গে আমাদের যে এখন বর্তমান যে আপনি যে ইলেকট্রোম্যাগনেটিক মিটার, যেটা আমরা আগে দেখতাম কালো মিটারগুলি, তো এখানে হচ্ছে আপনার মূল পার্থক্যটা। আচ্ছা, তাহলে স্মার্ট মিটার আর প্রিপেইড মিটার দুটো কি একই? মানে স্মার্ট মিটার বলছে অনেকেই, প্রিপেইড মিটার বলছে। প্রিপেইড বলতে তো আমি বুঝছি যে আগে অলরেডি আমাকে টাকা দিয়ে দিতে হবে। ওকে, একটা হচ্ছে পোস্ট পেইড, একটা হচ্ছে প্রিপেইড। আমরা যেটা এখন এ করছি, ধরুন আমরা আগে 1 মাস বিদ্যুৎ ব্যবহার করলাম, তারপর রিডিংটা দেখে আমাকে বিলটা দিচ্ছে। কত আসছে আমি কিন্তু জানছি না, কত আসতে পারে। সেখানে কিন্তু ট্রান্সপারেন্সির একটা অভাব থাকে। আচ্ছা, যে মিটার রিডার যে যিনি রিডিং দেখতে গেল, একটু ডিজিটে ভুল করলো, বিলটা বেশি আসতে পারে। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের এখন পোস্ট পেইডের যে বিষয়টা। আর প্রিপেইড হচ্ছে আমি অ্যাডভান্স টাকা দিয়ে আনলাম, আমি মাসে 500 টাকার বিদ্যুৎ আমি যা খরচ করলাম তত টাকাই, হঠাৎ আপনার ওই নোটিশ বা হঠাৎ কোনো বিল আপনার বেশি আসার সেরকম কোনো সম্ভাবনা নেই। তাহলে এখানে কিছু প্রশ্ন আসে এই প্রিপেইড মিটার নিয়ে। ধরুন আমি আগে থেকে আপনি যেটা বলছেন যে 500 টাকার আমি জানি, আমি এই মাসে প্রত্যেক মাসে অনলাইন এভারেজে আমি 500 টাকা করি। এই মাসে আমার 500 টাকার বিল পুরলো না, যেটা আমাদের মোবাইল এর ক্ষেত্রেও আমরা প্রথমে আমাদের এইসব অনেকগুলো সংশয় ছিল। 500 টাকা আমি ইউজ করলাম না। আমরা একটা সময় দেখতাম যে আমার মোবাইলে সেই টাকাগুলো কিন্তু মানে কোনো পরের মাসে ক্যারি ফরওয়ার্ড হতো না। তারপর অনেক কিছু আইন হলো যে এগুলো ক্যারি ফরওয়ার্ড হতে শুরু করলো। বিদ্যুতের ক্ষেত্রে যখন প্রিপেইড কেউ যদি 500 টাকা নিল, সে যদি 450 টাকা ব্যবহার করলো, 50 টাকাটা কি ক্যারি ফরওয়ার্ড হবে নাকি সেটা ফরওয়ার্ড হবে? নেক্সট মান্থে সেটা অ্যাডজাস্ট হবে। তবে সেটার মধ্যে ধরুন আপনার মান্থলি যেমন একটা ফিক্সড চার্জ মিটার এইগুলি থাকে, রেন্ট পেডগুলি থাকে, ওগুলি বাদ দিয়ে আপনার যতটুকু প্রাপ্য থাকা নিশ্চয়ই সেটা থাকবে। কারণ আপনি তো সেই বিদ্যুৎ এনার্জি কনজাম্পশন করছেন না, তাহলে আপনার টাকাটা কেন খরচ হবে? আচ্ছা, মানে যেটা বাড়তি টাকা থেকে যাবে সেটা হয়ে যাবে। ওকে, এবার এখন কথা হচ্ছে যে আমার কোনো কারণে ধরুন হঠাৎ করে আমার বাড়িতে কোনো অনুষ্ঠান বা কিছু, আমার এই ধরনের ভাবে একটু বিল খরচ হয়ে গেল বেশি আমার, তো সেখানে সেই জায়গায় দেখা গেল আমার মাঝরাতে আমার কারেন্টের বিল শেষ হয়ে গেল, তখন আমার কাছে অপশন কি? আমি তাহলে অন্ধকারে ডুবে যাবো? তাহলে না, দেখুন সেটাই তো আপনার প্ল্যানিং। আমি কিন্তু আগে বলছিলাম যে আপনার মাসের বাজেট এরকম, তাহলে আপনার বাড়িতে যদি একটা প্রোগ্রাম থাকে সেটা আপনি 2-3 দিন আগে জানতে পারবেন। আচ্ছা, আপনি জানেন আমার বাড়িতে 2-3 দিন পরে একটা প্রোগ্রাম আছে, সেখানে আপনার একটা অ্যাজাম্পশন থাকবে যে আপনি কত কিলোওয়াট আওয়ার হোক, মানে ইউনিট হোক, বা কত কিলোওয়াট লোড আপনি কনজিউম করবেন। আপনি দেখে নেবেন আমার ব্যালেন্স কতটুকু আছে। আচ্ছা, দুটোর সঙ্গে কম্পেয়ার করে যদি দেখেন যে না আমার এখানে শেষ হওয়ার একটা পসিবিলিটিস থাকে, তাহলে আপনি অ্যাডভান্স রিচার্জ আবার করিয়ে রাখবেন, কোনো অসুবিধা নেই। ঠিক। আমি তাহলে স্মার্ট মিটার নিয়ে সঞ্জয় বাবু, আপনাদের কি অভিজ্ঞতা এবং আপনাদের কি আপত্তি স্মার্ট মিটার নিয়ে, এটা যদি বলেন। স্মার্ট মিটার উনি যেটা বলছেন যে আগেরটা স্মার্ট মিটার না, এটা আসলে আগেরটা ডিজিটাল মিটারগুলো সেটাও স্মার্টই, কিন্তু আনস্মার্ট না। না, ওকে, মানে এখন যেটা আমরা স্মার্ট মিটার, যে প্রিপেইড মিটার যেটাকে আমরা স্মার্ট মিটার বলছি, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিয়ে পরিচালিত। আচ্ছা, মানে যেটা প্রিপেইড যেটা আছে, যেটা স্মার্ট মিটার, এটা পোস্টপেড প্রিপেইড দুটোই হতে পারে। আচ্ছা, এখন এই যে মানে কন্ট্রোলটা করবে অফিস থেকে। এখন আমরা যে সাদামাটা ভাবে যে আমরা যেটা বুঝি, আমি একজন বিদ্যুৎ গ্রাহক, আমার
কনজিউমার রাইট হিসেবে, বিদ্যুৎ আইন হিসেবে আমাকে যে চুক্তি করেছে সেই চুক্তি অনুযায়ী আমাকে কিন্তু এই পোস্টপেড ভাবেই আইনগতভাবে আমি এই অধিকার পেয়ে যাচ্ছি যে আমি আগে ইউজ করব, তারপর আমার যা হবে আমি সেটা পেমেন্ট করব। এটা একটা আমাদের নাগরিক অধিকার, একটা ভোক্তার অধিকার। মানে আগের আইনে আমার এটাই ছিল, এটাই ছিল, কারণ অধিকার। এই পরিকাঠামোটা গড়ে উঠেছে আমাদের ট্যাক্সের টাকায়, এটা মনে রাখতে হবে। আমাদের দেশের বেশিরভাগ মানুষই ট্যাক্সের টাকাতে এটা গড়ে উঠেছে। ডিরেক্ট ট্যাক্স দেয় মাত্র 1.5 crore। ওকে, আর তাহলে ফলে এই কারণে আমাদের রাইটটা বেশি। ওকে, রাইটটা বেশি। আমরা সেটাই, মানে স্মার্ট মিটারে মানুষ কিভাবে, মানুষের অসুবিধা হতে পারে। একটা হচ্ছে যে আপনি বললেন তাহলে আপনার কথায় যে 1 মাস যে আমি বিদ্যুৎটা ব্যবহার করব, তারপরে যে আমি টাকাটা দেবো সেটা হচ্ছে পোস্টপেড সিস্টেম। সেটাতে আমি 1 মাস সুযোগ পাচ্ছি এবং আমাকে কোনো হ্যাসেল ফ্রি, আমি যতটাই বিদ্যুৎ পোড়াচ্ছি 1 মাস পরে আমি টাকা দেব। ঠিক, প্রথম হচ্ছে একটা। দ্বিতীয় নম্বর হচ্ছে এখনকার মিটারে যদি আপনার গোলমাল হয় তাহলে আমার আগের বিল, বর্তমান বিল এবং আমি যদি কমপ্লেন করি তাহলে দপ্তর থেকে এসে আমার মিটারটা যদি খারাপ থাকে সেটা বদলি করে দিয়ে দেবে। তারপর দেখা যাবে যে 1 মাস পরে আমার রিডিংটা কত উঠছে, তাহলে অ্যাকচুয়ালি আমার আগের সঙ্গে এখন বর্তমান সময়ের সঙ্গে সিমিলারিটি রেখে তারা তখন বিলটা যদি বাড়তি হঠাৎ করে একটা, মানে হয়তো আমার 500 টাকার জায়গাতে 5,500 টাকা বিল আসলো, এটা পরবর্তী সময়ে এটাকে ঠিক করে দেওয়ার সুযোগ আছে। আচ্ছা, কিন্তু এই ব্যবস্থার মধ্যে এই যে স্মার্ট মিটার যেটা বসালো, এটা সম্পূর্ণভাবে আমাদের ঘাট থেকে সম্পূর্ণ টাকাটা গ্রাহকদের বহন করতে হবে। এখানে সঞ্জয়বাবু যেটা কৃষ্ণবাবু বলছিলেন, এই যে আমরা ভুয়ো বিল বা ভুতুরে বিলের কথা বলছি, স্মার্ট মিটারে এই সুযোগই নেই। তাহলে এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তার কোনো সার্টিফিকেট নেই। আপনার যে কোনো এই যে যতগুলো এখন যে বর্তমান মিটার আছে তার ডেনসিটি যে সার্টিফিকেট, আমরা জানি কল কারখানায় যে কোনো জিনিস, আপনার এই কাপটা যেটা আছে তারও সেটা প্রোডাকশনে লাগলে তার ডেনসিটি মাপা হয়, কিন্তু কোন মিটারের এই যে ডেনসিটি সেটা ঠিক আছে কি নেই, ইভেন ডাক্তারদের প্রেসার মেশিন মাপার জন্য ওই ডেনসিটি পরীক্ষার দরকার আছে, ঠিক কি বেঠিক জানার জন্য। ফলে ওইটারও কোনো সার্টিফিকেট কিন্তু কেউ দিতে পারছে না, এক। দ্বিতীয়ত এটার কোম্পানি, আমরা যতদূর জানছি যে কোম্পানি বলছে এটা 5 থেকে 6 বছরের মধ্যে থাকবে, তারপর আবার নতুন মিটার লাগাতে হবে, আবার সেই খরচাটা কনজিউমারের ঘাড়ে এসে পড়বে। এখন প্রশ্ন হচ্ছে যে ওইটাতে থাকবেই না, তার কোনো গ্যারান্টি এখন পর্যন্ত কোনো মানে কোনো সংস্থা এভাবে যারা লাগিয়েছে, যা কোম্পানি যারা কিন্তু বলছে না যে এটা 100% কারেক্ট। আমরা দেখছি আমাদের অভিজ্ঞতায় যাদের যাদের এখানে এই স্মার্ট মিটার বিভিন্ন জায়গাতে লেগেছে, তাদের বিদ্যুতের বিলটা অস্বাভাবিক হারে তাদের খরচা বেড়ে গেছে। এখন কি কারণে বাড়ছে? আজকে এখানে এই যে সাধারণ মানুষের ক্ষেত্রে অফিসে গেলে কেউ বলতে পারছে না যে 500 টাকা দিয়ে গত মাসে 85 ইউনিট পেলাম, এবার কেন 45 ইউনিট। যারা দিচ্ছে এরা সে বলতে পারছে না, মানুষ পাজল রয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই যে অবস্থানগুলো নিয়ে আমাদের রাজ্যে এগুলি চলছেই, এবং যেটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এটাতে বিদ্যুতের বিলটা, যে আমি গ্রাহক, আমি যা বিদ্যুৎ খরচ করব, ব্যবহার করব, যতটুকু ব্যবহার করব আমি তার পয়সা দেবো, আমার এখানে কোনো আপত্তি নেই। কিন্তু আমরা করছি যে এটা প্রাইভেটাইজেশনের জন্য পোস্টপেড আর প্রিপেড সিস্টেমের মধ্যে, এবং এই প্রিপেড সিস্টেমে এসে একটা মিটার রিডার বলে একটা পদ, এই পোস্টটাই একদম অ্যাবলিশড হয়ে যাবে পুরোপুরি। এখনো যাও কিছু আছে তাও অ্যাবলিশ হয়ে যাবে। এটা তো একটা সামাজিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা। ফলে আমরা এগুলি তার জন্য এটার বিরোধিতা করছি। তুমি যা বিদ্যুৎ তুমি আমাদের যেটা খরচা হবে আমরা তাই দেব। ওকে, আমি আসছি তাহলে। আমি আরেকটু ক্ল্যারিফাই হয়নি, যেহেতু আমাদের বিদ্যুৎ আধিকারিক সঙ্গে রয়েছেন এখানে, প্রাক্তন বিদ্যুৎ আধিকারিক কৃষ্ণবাবু। এই যে ইউনিট নিয়ে বিভ্রান্তি, বলছে এই মাসে 85 হলে 45 হলে পরের মাসে হঠাৎ করে আমার গত মাসে 45 ছিল, এই মাসে 85 কি করে হয়ে গেল, এরকম হওয়ার সম্ভাবনা থাকতে পারে? শুনুন, এটা তো আপনি বেশির দিকটা দেখলেন, আবার এমনও তো হয় এই মাসে আপনি 100 ইউনিট ব্যবহার করলেন, পরের মাসে দেখা গেল আপনার 50 ইউনিট আসলো। আচ্ছা, তখন কিন্তু কেউ কিছু বলে না যে আমার তো কম হলো কেন। ইট ডিপেন্ডস আপন ইউর কনজাম্পশন। আপনি বাড়িতে নেই 7 দিন 10 দিন, আপনার কেন বিল বেশি আসবে? এরকম যদি আপনার কোনো কমপ্লেইন বা কোনো কিছু থাকে যে আপনার মনে হচ্ছে এরকম এক্সেসিভ বিল হচ্ছে,
আপনি অফিসে বললে তারা নিশ্চয়ই দেখবে। আমাদের এখানে আপনি বিদ্যুৎ আইন বলছেন, এই বলছেন, সবখানে কিন্তু কনজিউমার প্রোটেকশন বলে একটা কথা আছে। কনজিউমার গ্রাহকের স্বার্থ অবশ্যই দেখা হবে। আমার কথা হচ্ছে আপনি যতটুকু বিদ্যুৎ ব্যবহার করবেন ঠিক ততটুকুই আপনারা পয়সা দেবেন। এখানে যদি কোনো রকম মেল প্র্যাকটিস বা কোনো কিছু বা এখানে আপনার ইউনিটের কোন গরমিল থাকে, নিশ্চয়ই সেটা দপ্তর দেখবে। আমাদের টেস্টিং ডিপার্টমেন্ট আছে, কমার্শিয়াল ডিপার্টমেন্ট আছে, তো এরকম যদি স্পেসিফিক কোনো ইয়ে থাকে নিশ্চয়ই সেটা দেখবে, এবং কনজিউমার প্রোটেকশন 100% এখানে সুরক্ষিত আছে। ওকে, এখন যে মিটার রিডিং আছে বা এখন যে মিটার, পুরনো যে মিটারগুলো চলছে, যার পরিবারে ধরুন কথা আমরা এক্সাম্পল ধরে নিলাম, উদাহরণ যে 500 টাকা বিল অন অ্যান এভারেজ আছে, 500 550 তার গরমকালে বিল আসছে। এখন স্মার্ট মিটার লাগানোর পর বা প্রিপেড মিটার লাগানোর পর উনি কি একই বিল দেবেন নাকি ওনার বিলের বাড়তে পারে বিল? না, কেন পারবে? ইউনিট তো আপনার টেরিফ, যেটা আমাদের যে সেমই থাকবে। হ্যাঁ, মাসুল যেটা আমাদের নির্ধারণ করে সেটা তো দপ্তর বা নিগম করে না, সেটা করে ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন। সেখানে একটা সংস্থা আছে, সেখানে তারা আমাদের যা আমরা ওখানে টেরিফ পিটিশন করতে হয়। আমাদের যা খরচ, যা লস হোক বা যা গ্যাস কিনতে যত টাকাই লাগুক, আমরা কিন্তু ওখানে অ্যাপিল করি রেগুলেটরি কমিশনের কাছে। সেখানে কিন্তু হিয়ারিং হয়, উনিও গিয়ে ওখানে বক্তব্য রাখতে পারেন, ওনার যে জাস্টিফিকেশন উনি দিতে পারেন যে কেন বিদ্যুতের মাসুল বাড়বে, কেন এটা থাকবে না। যেমন যেবার আমাদের অগাস্ট 2024 থেকে যে বাড়লো বিদ্যুতের মাসুল, সেখানে কিন্তু 8 জন 10 জন সেখানে গেছেন, আমরা কিন্তু বিজ্ঞাপন দিয়ে বলেছি যে কারোর যদি কোনো আপত্তি থাকে বিদ্যুতের মাসুল বাড়তে পারে। তো সেটাও কিন্তু কনজিউমারের স্বার্থ দেখি করে, এবং সরকার কিন্তু এখানে সাবসিডি দেয়। এই যে বলছি 3 থেকে 4 গুণ বেড়ে যাচ্ছে, যার 500 টাকা ছিল 3 থেকে 4 গুণ, যেটা সঞ্জয় বাবু বললেন, তাহলে এটার কোনো মানে সত্যতা আছে কি? না, বাস্তবিকতা নেই। না আছে। আপনার এই কিছুদিন আগে আমি একটা পত্রিকাতে একদম মানে উঠেছে এটা এই কৈলা শহরের এবং ফটিকরাই অঞ্চলের কয়েকজন গ্রাহকের নাম ধাম দিয়ে বলেছে যে এদের অনেক টাকা বিল হয়ে গেছে। কি করে হলো তাহলে এটা? দেখুন, আমি আপনাকে একটু ডিপেন্ড করছি। দেখুন, এখানে বিদ্যুৎ দপ্তরের বিল, আপনি যে অনেক বিল এসছে গ্রাহকের নাম দিয়ে, এবার দেখতে হবে সে কতদিন অব্দি বিল দেয় না, তার আউটস্ট্যান্ডিং আছে কিনা। আমি এই মাসের বিলটা দেখলে লাস্টে যদি আমি দেখি গ্রস অ্যামাউন্ট, এর উপরে কিন্তু কতগুলি কলাম আছে, এই মাসের বিল কত, আউটস্ট্যান্ডিং কত, আপনি রিবেট বিল না ঠিক মতো না দেন, রিবেট যেটা আপনার পাওয়ার কথা সেটা তো আপনি পাবেনই না, উল্টা আপনার ঘরে কিন্তু সারচার্জ বসবে। তো সেগুলি অনেকগুলো ফ্যাক্টর আছে, তো আমাদের কিন্তু ডিটেলসে যেতে হবে। এভাবে সুনির্দিষ্ট যদি একটা দুইটা থাকে কমপ্লেন থাকতেই পারে, সেরকম একটা দুইটা সুনির্দিষ্ট কমপ্লেন যেহেতু পত্রিকায় উঠছে, নিশ্চয়ই তার জাস্টিফিকেশন আছে, অথেন্টিসিটি আছে, সেটা নির্দিষ্ট যে কর্তৃপক্ষ আছে ওনাদের কাছে গেলে নিশ্চয়ই সেটা দেখবে। এটা আমি হলফ করে বলতে পারি, কারণ আমিও দপ্তরে ছিলাম। কারণ আমাদের মেইন ইন্টেনশন মানে উদ্দেশ্য হচ্ছে কিন্তু জনসাধারণকে পরিষেবা দেওয়া এবং কোয়ালিটি পাওয়ার সাপ্লাই, আমাদের উদ্দেশ্যটা সেরকম। আমি একটা প্রশ্ন এসে যায়, তাহলে কি বর্তমান যে মিটার গুলো আছে এগুলো কি মানে ঠিক মতো বিদ্যুতের এই কত খরচ হলো সেটা হিসাবে রিডিংটা দিতে পারছে না? দেখুন, আপনি তার জন্যই এই স্মার্ট মিটারটা আনছে। আমার ত্রিপুরা রাজ্যে কনজিউমারের সংখ্যা এখন প্রায় 10.5 লক্ষ। আচ্ছা, 10.5 লক্ষ আমার কনজিউমারের সংখ্যা। এর মধ্যে প্রিপেড মিটার আছে 1.5 লক্ষ, বাকি কিন্তু 9 লক্ষ কিন্তু আমাদের পোস্টপেডই চলছে। কিন্তু এখানে পোস্টপেডের উনি যে কথাটা বললেন যে আমার রাইট যে আমি আগে 1 মাস খরচ করব তারপর আমি বিলটা দেব, এখানে যেমন আমার রাইটের কথা বলছি, আমার ডিউটিজের কথাটা কিন্তু ভুলে যাচ্ছি। আমার কাছে স্ট্যাটিস্টিক্স আছে, 50%-এর উপরে লোক বিল দেয় না, মান্থলি যেটা ডিউ ডেটের মধ্যে দেওয়ার কথা সেটা দেয় না। এইবার আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হলো, সেখানে কিন্তু আমাদের একদম টোটাল পিকচারটা সারা ত্রিপুরা রাজ্যে কিন্তু এখানে এসছে। মানে ধরুন আমি 10,000 লোকের বিল করলাম, সেখানে 5,000 লোক বিল দিল, হয়তো এটা 2 মাস 3 মাস পরে দেবে। তখন কি দেখা গেল কি আমার কিন্তু চিন্তা দাঁড়াই না, পরের মাসে তো বিল দেবো, কিন্তু তখন কিন্তু আমার যে ওই যে বাজেট যে সেই চিন্তাটা কিন্তু আমার থাকে না। তখন মনে হয় ঠিক আছে আমি তো 1 মাস পরে বিল দেবো, তখন দেখলাম হিউজ অ্যামাউন্ট, ঠিক আছে পরের মাসে দেবো, আবার জমলো। এইভাবে কিন্তু আমাদের আউটস্ট্যান্ডিং গুলি বেড়ে যায়। সেই কারণে পোস্টপেডের যেমন আমাদের অধিকারের কথা বলছি, আমাদের কিন্তু সেখানে ডিউটি আমাদের বিলটা সময় মতো দেওয়া। না, আমার কিন্তু এখানে বক্তব্য আছে, সেটা হচ্ছে আমরা যদি বিলটা যদি সময় মতো না দিই, রিবিট তো থাকবে না, তার উপরে আমাকে আবার সারচার্জ করবে।
ফলে টাকাটা খাটলে বড় টাকাটা সুদে আসলে আবার আসছে। আর বিদ্যুৎ আইনই তো আছে, যারা বিল দেবে না আপনার আইনই আছে, কতদিন পরে লাইন কাটা যাবে তার নোটিশ দেবে, সেই অনুযায়ী চলবে। এটা তো গ্রাহক সংস্থা বলছে না যে বিনামূল্যে বিদ্যুৎ দিতে হবে। ঠিক আছে, না, এখানে- এখানে- উদ্দেশ্যটা কিন্তু না, লাইন না। কাটা না, উদ্দেশ্যটা হচ্ছে লাইন দেওয়া। পরিষেবা আমরা সেই দিয়ে জায়গায় যাবো কেন? পরিষেবাটা না, না। দেওয়া। পরিষেবাটা আপনার দেওয়া। বিল যদি কেউ যদি বকেয়া রাখে, এটা অনেক ঘটনা ঘটতে পারে, সেটা এত ইয়ে দেয় কিন্তু অন্য সময় বলে যে আমাদের তো, তাহলে না, যদি 50% এই যে বলা হচ্ছে 50% 50% যদি বিদ্যুৎ বিল না দিয়ে থাকে 50%, হ্যাঁ, তাহলে মানে তাহলে সময় আমার মতো একটা প্রশ্ন এখানে, যদি এইভাবে যদি হিসাবটা আসে, তাহলে 16, 17, 18, 19, 20 সাল পর্যন্ত এই কর্পোরেশনের লাভজনক সংস্থা হিসেবে কিভাবে ছিল? তাহলে লাভ হলো কি করে? তাহলে আগে মানুষ বিল দিতে এখন দেয় না, এরকম বিষয়টা এরকম না। এটা বিষয়টা তো হচ্ছে হতে তখন পারে না। কনজিউমারের সংখ্যা কত ছিল? 17। এবং এখন কিন্তু আপনি সৌভাগ্য যোজনাই বলুন বা সরকার, কেন্দ্রীয় সরকারের যে এক্সটেনশন ওয়ার্ক, প্রত্যন্ত অঞ্চলে কিন্তু বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে, আচ্ছা। প্রত্যন্ত অঞ্চলে, যে কারণে কিন্তু আমাদের কনজিউমার এখন প্রায় 10.5 লক্ষ। আচ্ছা, তো সেখানে নিয়মিত গিয়ে বিলটা করা, ওই যে পোস্টপেডের ব্যাপার, সেটা অন অ্যান এভারেজ আজ থেকে 7-8 বছর আগে কত ছিল মোটামুটি? এটা আপনার 4-5 থেকে 20 6 লক্ষ 21 টাকা। ছিল 8,31,457। কথাটা বলছেন 16-17 যেহেতু, তখন 5.5-6 লক্ষ ছিল। আচ্ছা, কারণ 2020-তে আমি যখন ছিলাম তখনই তো সৌভাগ্য যোজনা আমরা, এবং এটা ইন্টারন্যাশনালি অ্যাপ্রুভ হয়েছে যে সৌভাগ্য যোজনা এত কম সময়ে এত পরিমাণ বিদ্যুৎ 1,35,000 লোককে আমরা এক বছরে কানেকশন দিয়েছি। আচ্ছা। 1,35,000। তাহলে এই যে যোজনাগুলোর ফলে আপনারা বলছেন যে বিদ্যুৎ নিগম যে এবার যে দেখানো হচ্ছে যে গত দুটো অর্থ বছরে বিদ্যুৎ দপ্তর লোকসানে চলছে, এবং সেটা 2022-23-এ লোকসান 288.18 কোটি টাকা এবং 2023-24-এ লোকসান 324.86 কোটি টাকা। এটা বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে জানা গেছে। এখন তাহলে এই লোকসানটার কারণ কি কৃষ্ণদত্ত বাবু? এখানে কারণ, বিভিন্ন কারণ আছে, আপনি সেটাকে সেভাবে দেখতে হবে। আমাদের যেমন উনি বললেন, বা যেটা আমাদের ত্রিপুরা রাজ্যে আছে, প্রথম আমাদের জেনারেশন মানে বিদ্যুৎ উৎপাদন, তারপর আমাদের ধরেন পরিবহন, তারপরে আমাদের বন্টন ব্যবস্থা। সেখানে কিন্তু আমরা যেটাকে বলি ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন লস। আচ্ছা, ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন লস একটা পার্সেন্টেজ থাকে। ধরুন যেখানে আমাদের ট্রান্সফরমারের ক্যাপাসিটি কম, কনজিউমার বেশি, বা ট্রান্সফরমারের ক্যাপাসিটি বেশি, কনজিউমার কম, সেখানে আমাদের এটিএনসি লস, বিভিন্ন ধরনের টেকনিক্যাল লসগুলি থাকে। আচ্ছা, সেই জন্যই কিন্তু আমাদের এই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কিন্তু আমাদের স্কিম চলছে। আচ্ছা। এই যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে আমরা কিন্তু লোন নিচ্ছি, নিয়ে কিন্তু আমাদের এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ওয়ার্ক কিন্তু চলছে র্যাপিডলি। এবং রিসেন্টলি আমরা এডিবি থেকেও লোন নিয়েছি। আমাদের যে বিদ্যুৎ উৎপাদন, সেখানে রুখিয়া যে আমাদের 60 মেগাওয়াট আছে, সেটা কিন্তু আমরা কম্বাইন সাইকেল থেকে আমরা করে এগুলা ডাবল করছি, আচ্ছা, সেম গ্যাস পুরে। তো আমাদের কিন্তু এই পরিকাঠামোর উন্নয়ন কিন্তু আমাদের চলছে, যাতে এই লসগুলি না আসে। এটা গেল একটা ওকে, টেকনিক্যাল লস। আপনি বলছেন পরিকাঠামোর উন্নয়ন। হ্যাঁ। ওকে, টেকনিক্যাল লস একটা। মানে ম্যান পাওয়ার কি বৃদ্ধি পাচ্ছে কি? শুনো, আমাদের পরিকাঠামো যদি বৃদ্ধি পায় রেশনালি, সেখানে আমাদের ম্যান পাওয়ার বৃদ্ধি পাবে। আমাদের এখানে এখন সর্বভারতীয় ক্ষেত্রে যদি আমরা দেখি, পার মেগাওয়াট জেনারেশনে উৎপাদন এবং বন্টন ব্যবস্থা 10 থেকে 12 জন। আমাদের এখানে কিন্তু প্রায় 20 জনের বা 25 জনের মতো আছে। আমাদের যে ভৌগোলিক অবস্থান সেটা কনসিডার করে কিন্তু আছে। আমাদের কিছুদিন আগে সোভিয়েতের থ্রুতে টেকনিক্যাল অফিসার নিয়োগ হয়েছে, সেটা সরকারি প্রক্রিয়া চলছে। যখন যখন প্রয়োজন অর্থনৈতিক সেই বিষয়টা নিয়ে কথা রয়েছে, কারণ আপনাদের এই যে যারা কাজ করছে, বা আমি আধিকারিকগণদের কথা বলছি না, কিন্তু গ্রাউন্ড লেভেলে যারা কাজ করছে, যারা সারাইয়ের কাজ করছে, তাদের মধ্যে কতজন স্কিল্ড আছে, স্কিল্ড লেবার কতজন আছে, বা এই যে আউটসোর্সিং এর মাধ্যমে কাজ করানো হচ্ছে, তাদের কাজের প্রতি দায়িত্বশীলতা কতটা, এবং ফল্ট রিপেয়ারের বিশেষ করে যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই যে বিভিন্ন জায়গায় মানুষ বলে যে বিদ্যুৎ একবার গেলে কয়েক ঘন্টা ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকে, সেটা কেউ লোডশেডিং নাম দিচ্ছে, কেউ ওভারলোডিং নাম দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে যারা আনস্কিল্ড এরকম লেবারদের দিয়ে বিভিন্ন আউটসোর্সের মাধ্যমে এই কর্মী নিয়োগ করে কাজ করানো হচ্ছে বলে ঠিকভাবে ফল্ট রিপেয়ার হচ্ছে না বলে একটা অভিযোগ পাওয়া যায়, এটার মধ্যে কতটা সত্যতা আছে? না, দেখুন, এখানে ফল্টটা হচ্ছে দুই ধরনের একটা ফল্ট থাকতে পারে। একটা হচ্ছে ন্যাচারাল ক্যালামিটিস, আর একটা হচ্ছে প্ল্যান্ট শাটডাউন, পরিকল্পনা মাফিক আমি কাজ করব, সেটাও হতে পারে। আবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য হতে পারে। তো সেটা একটা জায়গায় যদি একটা বিস্তীর্ণ অঞ্চল যদি আপনার সেরকম
ঘটনার মধ্যে পড়ে, তখন আপনারা যেখানে ফোনটা করবেন সেখানে একসঙ্গে যদি সবাই ফোন করে হয় বিজি পাবেন। কারণ আমাদের এখানে যে 1912 বা ফল্ট রেক্টিফিকেশন টিম এফআরটি যেটা আছে, সেখানে কিন্তু আমাদের 20টা লাইন একসঙ্গে ঢুকতে পারে। আচ্ছা, তো যিনি 21তম ব্যক্তি হবেন উনি কিন্তু বিজি পাবেন, হি হ্যাজ টু ওয়েট, অপেক্ষা করতে হবে। তখন আমি কি মনে করি যে আমি বোধহয় ফোন করছি আর কেউ ফোন করছে না, তো তখন উনি একটা নেগেটিভ মেন্টালিটি প্লে করে যে বিদ্যুৎ দপ্তর আমার কলটা ধরছে না, মানে এরকম একটা ইয়ে হয়। তো সেটাও আমাদের কিন্তু না এটা তো ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পাওয়ার মতো ঘটনা, বা ওই যে চুন খেয়ে মানে মুখ পোড়ার মতো ঘটনা। কারণ এরকম তো দেখা গেছে যে অলরেডি ফোন রিসিভার তুলে রেখে ফোন করা হচ্ছিল না, এগুলো তো ঘটনা আছে কৃষ্ণবাবু। কিন্তু এখন সমস্যাটা হচ্ছে যে আমরা এই যে বিদ্যুতের বিল বাড়ছে, মানুষ আপনি যেটা বলছেন অনেকগুলো কারণ আছে, ফ্যাক্টর আছে, কিন্তু আমরা সাধারণ যারা বিদ্যুৎ আমরা ভোক্তারা বা আমরা গ্রাহকরা, আমরা তো দেখছি যে বিল আমার মানে প্রতি বছর বলতে গেলে বিল বাড়ছে, আমি বিল বেশি দিচ্ছি। তারপরও যখন আমার কোনো ধরনের সমস্যা হচ্ছে আমি পরিষেবা ঠিক করে পাচ্ছি না, 1, 2 এখন প্রিপেইড মিটার বসানো হচ্ছে। প্রিপেইড মিটার নিয়ে যে অভিযোগ আছে যে প্রিপেইড মিটার বসালে অনেক টাকা বেশি লাগছে, আপনি সেটাকে খণ্ডন করলেন, আপনি বলতে লাগার কথা নয়, আগে যা বিল আসছে এখনো সেইভাবেই হয়তো সেই তারিফেই বিল আসবে। ওকে, আর এছাড়া এই যে বেসরকারি হাতে চলে যাওয়ার ফলে পরিষেবা ঠিক করে পাচ্ছে না বলে যে অভিযোগগুলো আছে, এবং বেসরকারির হাতে তুলে দেওয়ার জন্যে যে উদ্যোগ নেওয়া হচ্ছে তার বিরোধিতা করছে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের মতো বিভিন্ন সংগঠন। সঞ্জয়বাবু, আপনার এখানে আর কি কি ধরনের এই যে বেসরকারিকরণ হাতে তুলে দিলে কি ধরনের সমস্যা হতে পারে ভোক্তাদের? সমস্যাটা এর মধ্যে বলছি যে এই যে বেসরকারিকরণ সম্পূর্ণ করার জন্য একটা প্ল্যান আমার কাছে মনে হচ্ছে, আমরা যারা ভোক্তা, যারা এই ইলেকট্রিসিটির সমস্যাগুলি নিয়ে ভোক্তাদের সমস্যা এবং বিভিন্ন ইস্যু নিয়ে আমরা গেছি, যেমন রেগুলেটরি কমিশন যখন হিয়ারিং ছিল, হিয়ারিং আমিও গেছি, তখন 55% বাড়ানোর জন্য দপ্তর থেকে টিএসসিসিএল থেকে একটা প্রপোজাল দেওয়া হয়েছে, তাদের সমস্ত কিছু আমরাও সেখানে টেকনিক্যাল বিভিন্ন ইস্যু দেখিয়েছি যে এটা করা উচিত নয়। শেষে কয়েক মাস পরে বাড়ালো, তখন সম্ভবত 5% বাড়িয়েছে এবার। কিন্তু এই কিছুদিন আগে যখন বাড়ালো তখন কিন্তু উইদাউট হিয়ারিং এই 7% বাড়ালো গত অগাস্ট মাস থেকে। ওকে, ফলে সবসময় এই হিয়ারিং করেই বাড়ায় বিদ্যুৎ দপ্তর, বিষয়টা তা না। না, এখানে বলা হচ্ছে 7% বাড়ানো হয়েছে, তারপর সেখানে 2 থেকে 5% ছাড় দেওয়ার ফলে সেটা আলটিমেটলি বেড়েছে মানে গড়ে মাত্র 4%। আপনার এটা মানে তথ্য বলছি, ঠিকই আছে, আপনার তথ্যগত দিক থেকে কোনো বল নেই, কিন্তু আমাদের তো বাড়তি টাকা দিতে হচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের কাছে তো কেন আমরা এটার বিরোধিতা, কারণ বেসরকারিকরণ হলে পরে বিদ্যুতের দাম আমরা এখন যেভাবে পাচ্ছি তার থেকে অনেক গুণ বেড়ে যাবে। এই যে এই রাজ্যের মাটির নিচের গ্যাস, যেই গ্যাস পুড়িয়ে এখানে রাজ্যের টিএসসিসিএলও বিদ্যুৎ উৎপাদন করে, পালাটানাতে করছে, মনারচকে করছে, রুখিয়া এবং বরমুরাতে যে আছে সেটাও দীর্ঘদিন ধরে তার সারাই টারাই না হওয়াতে, যেই বৈজ্ঞানিক ভাবে এখন আধুনিক ইয়েতে একবার গ্যাস পুড়লে পরে যে টারবাইনটা ঘুরছে তার তাপমাত্রা দিয়ে আরেকটা টারবাইন ঘোরা যায়, যেটা বিশেষজ্ঞদের মতামত। এখন আমি এই বিষয়ে টেকনিক্যাল এক্সপার্ট না, কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি তাহলে বিদ্যুতের খরচা অনেক কম হয়। ডুম্বুরের বিদ্যুতের খরচা অনেক কম, কারণ জলের থেকে যেটা হয় সেটা অনেক কম, কিন্তু সেটাকে দীর্ঘদিন যাবৎ কোনো সারাই নেই। এই টারবাইন গুলো সেই পুরনো, আজকের থেকে 40 বছর 45 বছর আগে যে টারবাইন সেটা এখনো আছে। সেটা তো কৃষ্ণবাবু বললেন যে এখন যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কাজ চলছে, আমরা নিচ্ছি তো 2000 কোটি টাকা আমরা অলরেডি এডিবি থেকে, এই যে উনি যে কথা বললেন ঠিক বলছেন, রুখিয়াতে আমরা এখন যেটা 60 মেগাওয়াট, তিনটা আমাদের 21 মেগাওয়াট করে আছে, সেটাকে আমরা এখন যেটা আছে সেটা হচ্ছে ওপেন সাইকেল, আচ্ছা সেম গ্যাস পুরে আমরা এখানে ডাবল করতে পারি, যেটা হচ্ছে আমাদের কম্বাইন সাইকেল। আমরা কিন্তু অলরেডি টেন্ডার কাজ অলরেডি স্টার্টেড, এবং নট অনলি দ্যাট, সেখানে যে পরিবেশের যে বিষয়টা সেটাকেও কিন্তু আমরা প্রাধান্য দিয়েছি, পরিবেশ যাতে দূষিত না হয়। ভালো কথা, কিন্তু গ্রাহক হিসাবে আমার একটাই জানতে ইচ্ছা, বা আমার এবং আমাদের সব গ্রাহক বন্ধুদের, যে এটা হওয়ার পর বিদ্যুৎ উৎপাদন বাড়বে, গ্রাহকদের বিদ্যুতের বিল কি কমবে? না,
শুনুন, বিলটা হচ্ছে আপনার গ্যাসের দাম, ওকে আমাদের স্যালারি, Okay. বিভিন্ন কিছু অ্যাসপেক্ট মিলিয়ে কিন্তু আমরা পিটিশন করি, কিন্তু আমরা ইচ্ছে করলে বিদ্যুতের বিল বাড়াতে না পারি তাহলে না। এখানেই সমস্যাটা যে আলটিমেটলি লোন নিচ্ছেন, সেই লোন টাকা রিপে করবেন, সেখানে সেখানে আমার ট্যাক্সের টাকাও রয়েছে। উঠবে। আলটিমেটলি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে, ভালো হবে, আরো বেশি বিদ্যুৎ বিল বা বিদ্যুৎ উৎপাদন হবে, কিন্তু বিদ্যুতের বিল তো কমবে না। বরঞ্চ যেটা অভিযোগ করছেন যে প্রাইভেটের হাতে দিয়ে দিলে বিদ্যুতের বিল দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা কতটা ঠিক? দেখুন, এখানে প্রাইভেটের গভর্নমেন্ট অফ ত্রিপুরা এন্টারপ্রাইজ 100% শেয়ার কিন্তু এখনো সরকারের কাছেই আছে। আচ্ছা। এই ত্রিপুরা বিদ্যুৎ নিগম কিন্তু এখনো গভর্নমেন্ট অফ ত্রিপুরা এন্টারপ্রাইজ 100% শেয়ার গভর্নমেন্টের কাছে। Okay. এবং টেরিফ আপনি দেখুন, এই যে টেরিফগুলিতে তখন এখানে যেমন আপনার সাধারণ মানুষের জন্য কিন্তু সরকার চিন্তা ভাবনা করে, এটা রিফ্লেকশন এখানে ওকে যে আপনার স্ল্যাব দিয়ে দিয়েছে, আমি আমার যেরকম আয় আমি সেরকম ব্যয় করব। যেমন 0 থেকে 50 ইউনিট যদি আপনি ব্যবহার করেন, সেখানে কিন্তু যেটা অর্ডার দিয়েছে 5 টাকা 38 পয়সা অগাস্ট থেকে যেটা চালু হলো, কিন্তু সরকার এখানে 66 পয়সা আমাকে কিন্তু সাবসিডি দিয়েছে, সেখানে আমার 4 টাকা 71। 4.71 হচ্ছে। Yes. আবার দেখুন, তারপরে যদি আপনি আরেকটু বেশি ব্যবহার করুন, সেখানে কিন্তু আপনার 6 টাকা 26, সেখানে আপনাকে 52 পয়সা আপনাকে 6.78 থেকে 52 পয়সা দিয়ে তো সেখানে কিন্তু 6.26 চিন্তা করছে, যেহেতু গভর্নমেন্ট অফ ত্রিপুরা এন্টারপ্রাইজ 100% শেয়ার কিন্তু সরকারের কাছেই আছে। ওকে 100% 100% থাকলে পরও তাহলে এই যে সাবরুম, কৈলাসহর, বিভিন্ন অঞ্চলে যে 5টি সাব ডিভিশনকে দেওয়া হলো এবং একটি কোম্পানি শেষে এরা চলে গেল, তারা প্রায় আমরা সংবাদে জানলাম 150 কোটি টাকার উপরে তারা ক্ষতি। এই যে 23-24 যে 324 কোটি, প্রায় 325 কোটি টাকা যে লস দেখানো হচ্ছে, সেই লসটা তো তার মধ্যে 150 কোটি টাকা তো ওরাই লস করে দিল। তাহলে ও বাকি যারা যায়নি এরাও কতটুকু বিল দিয়েছে সেটাও আমরা নিশ্চিত নই, কারণ সরকার কোনো হিসাব দেয়নি। ওকে তাহলে 100% থাকলে তাহলে সরকার যেখানে টিএসসিসিএল নিজে করতে পারে, সে বেসরকারি সংস্থাকে, বিতরণ সংস্থাকে কেন দিল? আপনার সঙ্গে এবং আপনার সঙ্গে এই জায়গাটা তাদের কোনো সহমত। অভিজ্ঞতাও নেই। সহমত এই জায়গাটা, কিন্তু এই কারণেই কিন্তু এবং আমাদের যে উদ্দেশ্য ছিল, তার মধ্যে আরেকটা কথা বলছি, আমাদের যে উদ্দেশ্য ছিল, আপনার সঙ্গে আমি সহমত, না, না, আমাদের বলছি উন্নত আর কি। পরিষেবা দেওয়া, এটাকে বলছি আমরা ফ্র্যাঞ্চাইজি। উনি বলছেন প্রাইভেট মানে বেসরকারিকরণ, Okay, আমরা বলছি PPP model, ফ্র্যাঞ্চাইজি। হ্যাঁ, দিয়ে দিচ্ছেন। যেমন আমাদের এই তিক্ত অভিজ্ঞতা আমাদের হয়েছে বলে, পরিষেবাটা জনগণ পায়নি বলে সরকারের দায়বদ্ধতা আছে, সেই কারণে কিন্তু 4টা ডিভিশন আপনি যেটা বললেন, সাবরুম, মোহনপুর, আমাদের ধলাইবেলা, আমবাসা, মনু, আমরা কিন্তু ওদেরকে বিদায় করে দিয়েছি, শুধু কৈলাসহরটা এখন আছে, সেটাও আমাদের পর্যবেক্ষণে আছে। ওকে সেখানে তো অনেক অভিযোগ আছে এখনো। সে আমরা পর্যবেক্ষণে আছে, কিন্তু যদি দেখি পারফরমেন্স, আলটিমেট ইন্টেনশনটা হচ্ছে আমাদের জনগণকে পরিষেবাটা দেওয়া, যদি সঠিকভাবে আমরা দিতে না পারি আমরা উইথ করে নেব। উইথড্র আর করবে, এরা এত বছর যাবে না, চালাচ্ছে, তাতে এবং তো হলো, তাহলে কেন হলো? কৈলাসহর আপনার সঙ্গে আমি সহমত, তিক্ত, আমি না, আপনার সঙ্গে সহমত না, পোষণ করে বলছি, অভিজ্ঞতা। আমরা তো উইথড্র করলাম 4টা, এবং আপনারা আউট যে অফ 5 তাড়িয়ে 4টা দিলেন। কিন্তু আমরা উইথড্র করেছি, না, কেন না, করলাম? না, ঠিক আছে, এই যে এই দায়বদ্ধতা আমাদের আছে, এই যে- সেই কারণে কিন্তু আমরা উইথড্র করেছি। এই যে আমরা 150 কোটি টাকা নিয়ে নিই। লস, আপনি গ্রাহকদের উপরে বললেন যে গ্রাহকরা 50% দেয় না, তাহলে আমরা কি করে বুঝবো যে এই মানে হিসাবটা কিরকম? আমরা তো দেখছি যে ম্যাক্সিমাম বিদ্যুৎ গ্রাহকরাই বিল দিচ্ছে, সময় মতোই দিয়ে দিচ্ছে। কিছু সংখ্যা হয়তো কোনো অবস্থান, অর্থনৈতিক অবস্থান যেহেতু এখন ক্রাইসিসের ফলে পরের মাসে দিয়ে দিচ্ছে এবং সুদে আসলে দিচ্ছে। ওকে না, এখানে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করেছি, টাকাটা- সঞ্জয়, আমরা আলোচনা সুদ- করেছি, সুদের সেটা জন্য অন্য তো বিষয়। দপ্তর কিন্তু বসে আমরা কাউকে ডিপেন্ড করতে পারি না। না, কেউ না। যদি বিদ্যুৎ বিল না দেয় বা কেউ যদি হুক লাইন চালায়, ওনাকে আমরা ডিপেন্ড করতে পারি না, আমরা Exactly. ওনাকে সঠিক এটাকে এস্টাবলিশ করতে পারি না যে ওনার সমস্যা থাকতে পারে। দেখুন, সমস্যা সবার জীবনে আছে, আমরা হাতে- বিদ্যুৎটা পারচেজ করি, কিন্তু সেল করছি। যেটা আমি পরিষেবা নিচ্ছি তার পয়সা দিতে হবে, কিন্তু সেটা আমি আগে দেবো না পরে দেবো সেটা নিয়ে কথা হতে পারে, Exactly. সেটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু পরিষেবাটা আমি কার থেকে নিচ্ছি, কিভাবে নিচ্ছি, সেটা নিয়ে আলোচনা হতে পারে। এই বিষয়ে হ্যাঁ, আমি একটা প্রশ্ন ওনার কাছে জানতে চাই। হ্যাঁ প্রশ্নটা হচ্ছে, আমরা আগে বাড়ি ঘরের লাইট জ্বালে 100 ওয়াট, 200 ওয়াট, 60 বা 25 এরকম আমরা জ্বালাতাম। তাতে দেখা যেত যে 1 কিলো ওয়াটের বেশি প্রায় প্রত্যেক বাড়িতে জ্বলতো। তখন কিন্তু আধুনিক সেই ফ্রিজ, এসি সেরকম ভাবে ছিল না। কিন্তু এখন বর্তমান সময়ে আমরা দেখছি যে প্রত্যেকের বাড়িতে এলইডি লাইট হওয়াতে 100 ওয়াটের লাইটও জ্বলে না। আর যাদের এসি আছে তাদের এসি আছে, কিন্তু যাদের এসি নেই, এই
অথচ 100 ওয়াটের বেশি জ্বলে না, কিন্তু তার বিল কিন্তু আমরা খুব একটা কম দেখছি না। এবং তার পাশাপাশি যেটা টিএসইসিএল করছে, এনার্জি চার্জ যেটা খরচ করেছি সেটা এনার্জি চার্জ আমি দিচ্ছি। তার পাশাপাশি আমাদের ভোক্তা ডিউটি চার্জ মানে হিসাবে আমাদের যে এই যে ভোক্তাদের যে অর্গানাইজেশন হিসেবে আমরা এই প্রশ্নটাই তুলছি যে আমাকে কেন ফিক্স চার্জ দিতে হবে আলাদা। মিটার রেন্ট দিচ্ছি, মিটারটা যেহেতু ওনারা দিচ্ছেন, ওনারা পুরো ঠিকঠাক করে মিটার রেন্ট আমি দিচ্ছি। ফিক্স চার্জটা Fixed কেন? charge ঠিক কেন আমার দেবো? সময় ফুরিয়ে যাচ্ছে সঞ্জীব বাবু। কেন Fixed- আমরা- কোন না, ICC fixed যে charge টা খাতে? আপনাকে আমি না, আপনাকে clarification আমি টা আরেকটা দিচ্ছি। বলছি, ডিউটি চার্জ, সানডে চার্জ, সার্ভিস চার্জ, বিলের নিচে অনেকগুলি লেখা আছে, কোনো মাসে এগুলিতে আসে, কোনো মতে আসে। Service এখানে charge ওনার কেন কাছে দেবে? আছে, এই যদি একটু শর্ট ফর্মে একটু আমাদের বলে দেন কোন চার্জটা কিসের জন্য নেওয়া হয়, আপনার কাছে যে বিলটা রয়েছে হাতের সামনে। দেখুন, প্রথম হচ্ছে এনার্জি চার্জ অ্যাজ পার ইউর অ্যাকচুয়াল কনজাম্পশন। ঠিক। আপনি যত ইউনিট ব্যবহার করবেন স্ল্যাব অনুযায়ী আপনার কিন্তু বিল নির্ধারিত হবে। আচ্ছা। যেমন এখানে 50 ইউনিটের জন্য যে রেট, 51 থেকে 50 অব্দি কিন্তু ওই রেট। এর মানে এই না যে আপনি 1 থেকে 102 হলে 1 থেকে 102 কিন্তু আপনি হায়ার রেটে নেবে, Okay. 51 অব্দি নিচের রেটে, আগের rate এ নেবে। হ্যাঁ, ঠিক, 51 fine. থেকে পরের রেটে। ঠিক। এখানে একজন ফিক্সড চার্জটা হচ্ছে, যেমন ধরেন আমরা এখানে যে পরিকাঠামোগুলি করছি, বিদ্যুৎ উৎপাদন হচ্ছে কোথায়, হয় গুমতি, নরুখিয়া, নয় বরমুরা, এটা পরিবহন হচ্ছে, তারপর ডিস্ট্রিবিউশন হচ্ছে, আপনার ট্রান্সফরমার লাইন, আপনার বাড়ির যে মানে সার্ভিস চার্জ, আলটিমেটলি যে ইনফ্রাস্ট্রাকচার আপনার আছে বিদ্যুৎ দপ্তরে আছে তার জন্য একটা বাবদ এটা দেখাশোনা, খরচ, এটাকে আমরা rent ইয়ারলি charge। মেইনটেনেন্স যদি Okay, বলি আমরা, সেটার জন্য সেটার জন্য নিচ্ছেন। আমরা ফিক্স চার্জ নিচ্ছি। Fixed charge নিচ্ছেন, Fixed charge। okay. তারপর মিটার রেন্ট, উনি যেটা বললেন, মিটার যেহেতু আমরা দিচ্ছি, নষ্ট হলে আমরাই পাল্টিয়ে দিচ্ছি, সেই জন্য একটা মান্থলি একটা 10 টাকা বা 20 টাকা যেটি আসে, সিঙ্গেল পিস, 3 পিসের ক্ষেত্রে ডিফারেন্ট রেট, সেভাবে আমরা মিটার রেন্ট নিচ্ছি। তারপর হচ্ছে আমাদের ডিউটি চার্জ। এটা কিসের charge? এটা সরকার যেহেতু আমাদের কেন্দ্রীয় সরকার থেকে আমাদের এখানে নির্ধারিত করেছে যে এখানে যারা এই যে আমাদের বিভিন্ন জিনিসগুলি যে আমরা এগুলি করছি, যারা এখানে ইয়ে করছে, সেখানে আমাদের ডিউটি চার্জটা 5% ডিউটি চার্জ বা স্ল্যাব অনুযায়ী ডিউটি চার্জটা ফিক্স থাকবে। ধরুন এত ইউনিট হলে এত পার্সেন্ট ডিউটি চার্জ হবে। এটা রিসেন্টলি চালু হয়েছে, কিন্তু এটা কিন্তু আগে ছিল না। এটা লোনের জন্য নাকি? লোন প্লাস আমাদের ওই যে যেটা বললাম যে আমাদের যে এখানে ম্যান পাওয়ার বা আদার্স যারা আছে, সেটার জন্য তো ফিক্স চার্জটা যাচ্ছে। সেটা তো একটা পার্ট। ফিক্স চার্জ তাহলে মানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য ফিক্স চার্জ, বা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট না, ইনফ্রাস্ট্রাকচারের জন্য ফিক্স একটা, চার্জ, আর ডেভেলপমেন্ট ওয়ার্কস এর জন্য আপনি বলছেন তাহলে ডিউটি চার্জ। ডিউটি চার্জ দিতে হচ্ছে, ট্যাক্স, যেটা আমরা Okay. আগে ট্যাক্স বলতাম। ওকে, এটা তো তাহলে প্রাইভেট যে বিভিন্ন স্কুলগুলো আছে, বিভিন্ন যে স্কুল ফিস নেওয়ার যে বিভিন্ন ধরনের খাতা থাকে, তাহলে সেইভাবে সেই রকম ফান্ডে নেওয়া হচ্ছে টাকা। আর তারপরে সাবসিডি, আপনাকে কিন্তু আমরা সাবসিডি দিচ্ছি। তারপর আছে আপনার এরিয়া, যদি আপনার বিগত মাসের কোনো আউটস্ট্যান্ডিং থাকে। তারপর আছে রিবেট, তারপর আছে রিবেট, ঠিক টাইমে দিলে পরে সেটা রিবেট রিবেট। দিচ্ছে না। এবং দেখুন আপনি যদি সার্ভিস চার্জটা না, এটা তো আর লাগছে না, সার্ভিস চার্জটা, বলুন সার্ভিস চার্জটা, সার্ভিস চার্জ তো লাগছে আপনার সঙ্গে। না সার্ভিস চার্জ না, এটা সাবসিডি, আপনাকে সাবসিডি দেওয়া হবে। সার্ভিস চার্জ, সাবসিডি তো চার্জ না। এখানে ফিক্সড চার্জ, সার্ভিস চার্জ এখানে নেই, সার্ভিস চার্জ এখানে কোথাও নেই, ঠিক আছে। রিবেটটা আপনি যদি উইদিন 5 ডেজের মধ্যে বিলটা দেন, আপনি কিন্তু 4% অনলাইনে দিলে কিন্তু ইনস্ট্যান্ট রিবেট রিবেট পাচ্ছে। হ্যাঁ, যদি সেটা রিফ্লেক্ট হবে পরের মাসে, আপনি কাউন্টারে গিয়ে দিলে 3% Okay, পাবেন। আর কোন ধরনের চার্জ আছে এটার মধ্যে? না না, ওকে, সানডে চার্জ তো আপনারা দেন না, কিছু হলে তো সানডে চার্জ আছে, কিন্তু এটা নির্ভর করবে আপনার কনজাম্পশনের সার্ভিস উপরে। চার্জও আছে। এখন তো যেই বিদ্যুৎ আইনে যেটা আসছে যে আমার বাড়ির কানেকশন যদি লাইট থেকে পোস্ট থেকে যদি কোনো রিপেয়ারিং হয়, সেটা চার্জও আমাদের আগামী দিনে দিতে হবে, সেইভাবে নিয়ে আসছে। সর্বোপরি যেটা বলছি যে টিএসইসিএল এর আপনার পালাটানাতে 0.5% শেয়ার আছে, তার লভ্যাংশ এখানে আসছে। আচ্ছা, এখান থেকে পালাটানা থেকে বঙ্গাইগাঁও পর্যন্ত যে ট্রান্সমিশন লাইন, সেই ট্রান্সমিশন লাইনে 10 কোটি টাকার একটা শেয়ার আছে। এটা 16, 17, 18, 3 বছরেই এরা 4 কোটি করে 12 কোটি টাকা আয় করেছে। এখন কত আয় করেছে সেটা আমরা জানি না, ওই সময় যতটুকু হিসাব জানতে পেরেছি। তাহলে তাদের লাভও হচ্ছে, কিন্তু সেই লাভটা ভোক্তাদের জন্য যেটা সাবসিডি, যেটা সেই ভোক্তাদের জন্য সেই সাবসিডি ওনারা এখান থেকে দিচ্ছেন, তার লাভও হচ্ছে। ফলে লসটা কোন জায়গায় হচ্ছে? লসটা হচ্ছে শুধুমাত্র পরিচালনগত যে ত্রুটি, সেই ত্রুটির জন্য আজকে এই লসটা হচ্ছে। এই দিকটা যদি ডেভেলপমেন্ট করলে কোনো লসই হয় না, আমরা বিদ্যুৎ অনেক কম দামে পেতে পারি।
ওকে, আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে। বিদ্যুৎ আমরা অবশ্য কম টাকায় পেতে পারি, কিন্তু যে আগামী দিনে যে বিদ্যুতের বিল বাড়ার যে একটা ন্যারেটিভ চলছে, এই মুহূর্তে ন্যারেটিভ চলছে, এবং যেটা বিভিন্ন এই যে বিদ্যুৎ বিল আসলে পরে প্রাইভেটের হাতে গেলে পরে আমরা পরিষেবা ঠিক করে না পেতে পারি, এবং প্রিপেইড মিটারে বিদ্যুতের বিল অনেকটা বাড়ছে কিনা তার অনেকটাই হয়তো আজ আপনারা দর্শক বন্ধুরা ক্ল্যারিফাই হয়েছেন। তবে কিছু তথ্য অবশ্যই আপনাদের সামনে আরো তুলে ধরতে চাইবো, এবং অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। যে ত্রিপুরায় আমাদের রাজ্যে কতজন এই মুহূর্তে যাদের বিদ্যুৎ কর্পোরেশন লিমিটেডের বকেয়া বিল অনাদায়ে রাজ্যের কনজিউমারের কানেকশন কেটে দেওয়া হয়েছে, এই প্রশ্নের উত্তরে বিধানসভায় জানা গেছে যে সম্প্রতি 1,27,427 জন বিদ্যুৎ ভোক্তার বিদ্যুৎ সংযোগ অস্থায়ীভাবে ছিন্ন রাখা আছে। সেটা 28 ফেব্রুয়ারি 2025 ইংরেজি পর্যন্ত হিসেব। তাহলে এখান থেকে কিন্তু একটা তথ্য বেরিয়ে আসে যে প্রায় 1,27,427 জন বিদ্যুৎ ভোক্তার বিদ্যুৎ সংযোগ যদি অস্থায়ীভাবে কাটা থাকে, তার মানে এনারা ডিফল্ট কনজিউমার। এবং পাশাপাশি আরো একটি তথ্য আমি অবশ্যই এখানে তুলে ধরতে চাইবো, এবং এই জায়গাটা ছোট্ট করে 1 মিনিটে কৃষ্ণবাবু আপনার কাছে চাইবো এটার উত্তর, যে এখনো আপনি বলছিলেন যে অনেক সংযোগ দেওয়া হয়েছে, কিন্তু বলা হচ্ছে বর্তমানে সারা রাজ্যে 18,261টি পরিবার বিদ্যুৎ সংযোগহীন রয়েছে, যার মধ্যে 34টি পাড়া সম্পূর্ণভাবে অবিদ্যুতায়িত। দেখুন, সেখানে কিন্তু আমরা হয়তো 2025 আছি আমরা, ভৌগোলিক অবস্থানগত কারণে হয়তো সেখানে বিদ্যুৎ গিয়ে পৌঁছেনি, সেই কারণে কিন্তু আমরা অপ্রচলিত শক্তি ট্রেডা বলুন বা আমাদের এখন থেকে নতুন একটা স্কিম এসছে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, অলরেডি এটাতে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন এখানে দেখুন 13,192 জন রেজিস্ট্রেশন অলরেডি করে নিয়েছেন রেজিস্ট্রেশন। কারণ এখান থেকে কেন্দ্রীয় কিন্তু আমরা সাবসিডি পাচ্ছি প্রচুর টাকা, 1 কিলোওয়াট 2 কিলোওয়াট 3 কিলোওয়াটের জন্য কিন্তু প্রচুর সাবসিডি আছে অলরেডি। কিন্তু আমরা এখানে দেখুন কানেকশন কিন্তু আমরা 4,315 জনকে আমরা অলরেডি দিয়ে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, আর বাকিগুলি পর্যালোচনা পর্যায়ে আছে। কতজনকে কানেকশন দিয়েছেন? কানেকশনটা হয়েছে ইনস্টলেশন কমপ্লিটেড অ্যাজ অন ডেট 219 জন, অ্যাপ্লিকেশন সাবমিটেড মানে কত ইয়ের জন্য 4 মেগাওয়াটের জন্য কিন্তু অ্যাপ্লিকেশনগুলি পড়েছে, যে অ্যাপ্লিকেশনগুলি আমরা পেয়েছি, হ্যাঁ সেগুলো 4 মেগাওয়াটের জন্য। এর মধ্যে অলরেডি আমরা 219 জনকে 746 কিলোওয়াটের কানেকশন আমরা দিয়ে দিয়েছি। আচ্ছা, এবং 132 জন অলরেডি সাবসিডির যে অ্যামাউন্টটা ওরা পেয়ে গেছেন। ওকে, এর পরিমাণ হচ্ছে প্রায় 1,10,00,000 টাকা। ওকে, তাহলে আমরা অনেক কিছু আপনার হিসেব দিলেন। আসলে বিদ্যুৎ নিগমের বিষয় নিয়ে আমরা অনুষ্ঠান করতে বসলে সেই 1 ঘন্টার মধ্যে অনেক আলোচনায় অসম্পূর্ণ রয়ে যায়, কিন্তু যে জায়গাগুলোতে স্মার্ট মিটার নিয়ে বিভ্রান্তি আছে, সঞ্জয়বাবু যে প্রশ্নগুলো তুলেছিলেন, কৃষ্ণবাবু আপনি যে কথাগুলো বললেন, সঞ্জয়বাবু বললেন স্মার্ট মিটার নিয়ে, প্রিপেইড মিটার নিয়ে মানুষের কমপ্লেন আছে, অভিযোগ আছে, এবং বিভিন্ন রাজ্যে এটা ঠিক আমরা বিভিন্ন রাজ্যে দেখেছি স্মার্ট মিটারের বিরুদ্ধে বিক্ষোভ এবং প্রতিবাদ, এবং অনেক মানুষের আপত্তি রয়েছে স্মার্ট মিটারের বিরুদ্ধে বা এই প্রিপেইড মিটারের বিরুদ্ধে। আপনি বলছেন রাজ্যে প্রিপেইড মিটারের কোনো জায়গায় কোনো সমস্যা নেই, যারা প্রায় 1.5 লক্ষ বললেন আপনি স্মার্ট মিটার, প্রায় 1.5 লক্ষ কনজিউমার প্রিপেইড ব্যবহার করছেন এবং কারোর কোনো অভিযোগ নেই। অবশ্যই গ্রাহকরা ভালো বলতে পারবেন যারা স্মার্ট মিটার ব্যবহার করছেন কোনো অভিযোগ আছে কিনা, বা আগে যে বিল দিতেন পরে এখনো সেম বিল দিচ্ছেন কিনা। আর বাকি রইল বেসরকারি হাতে তুলে দেওয়ার ফলে কি হতে পারে রাজ্যে, সেটা অভিজ্ঞতা আপনার কথা অনুযায়ী খুব একটা বেশি ভালো নয়। আমাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে, বিদ্যুৎ নিগমের প্রচুর টাকা বকেয়া রয়েছে, মানুষ পরিষেবা ঠিক করে পায়নি, এ বোঝাচ্ছে। আগামী দিন কি হতে পারে সেটা অবশ্যই সময় বলবে। আমি শেষে শুধু একটা কথা বলতে চাই আপনাকে, আপনি এখন যদি 24 ঘন্টার হিসেবে দেখেন, আমাদের একটা টেকনিক্যাল টার্ম আছে রিলায়েবিলিটি ইন্ডেক্স, মানে 24 ঘন্টার মধ্যে আপনাকে আমি কত ঘন্টা কোয়ালিটি পাওয়ার দিলাম সেটা শুধু আপনি একটু কম্পেয়ার করুন। ওকে, আমরা 10 বছর আগেও দেখেছি বাজারে জেনারেটর চলতো, 15 বছর আগে আমরা দেখেছি ওই 110 ভোল্টেজের আমরা বাল্ব কিনতাম, কম ভোল্টেজ থাকতো। এখন কিন্তু আমাদের কোয়ালিটি পাওয়ার পাচ্ছি এবং রিলায়েবিলিটি ইন্ডেক্স 97%, মানে 23 ঘন্টার উপরে আমরা বিদ্যুৎ নিয়মিত পাচ্ছি। বিক্ষিপ্ত ভাবে হয়তো কোথাও দুর্যোগপূর্ণ আবহাওয়া হোক বা প্লেন শাটডাউন হোক, সেই কারণে হয়তো 2-3 ঘন্টা এদিক সেদিক হতে পারে, কিন্তু মোর দেন 23 আওয়ার্স আমরা কিন্তু রিলায়েবল কোয়ালিটি পাওয়ার পাচ্ছি। শেষ দিকে একটা কথা বলবো যে সরকারি 53টি সরকারি সংস্থা আছে আমাদের দেশে, ভারতবর্ষে। তার মধ্যে র্যাঙ্কিং এ 2022-23 ছিল 33 নম্বর র্যাঙ্ক 53 এর মধ্যে ত্রিপুরা TSECL, 2023 হয়েছে 39
এটা সরকারি হিসাব। ঠিক, এখন আরো নামবে, কারণ এখন- পরিষেবা দিন দিন আমরা আপনি বলেছেন ঠিকই, কিন্তু আমরা গ্রাহকরা কিন্তু পরিষেবাটা দিন দিন কম পাচ্ছি। এখন লো ভোল্টেজ পর্যন্ত পাচ্ছি আমরা। ওকে, কোয়ালিটি ইলেকট্রিসিটি আমরা পাচ্ছি কিনা, আগামী দিনে কি পেতে পারি, বা বেসরকারি হাতে গেলে পরে কি কি হওয়ার সম্ভাবনা আছে, কোন কোন জায়গায় সমস্যা থাকতে পারে, সেই বিষয় নিয়ে আমরা অবশ্যই আরো আলোচনা করব। এই আলোচনা শুরু হয়েছে, শেষ হয়নি। আলোচনা করব, আমরা সবগুলো দিক ভেবে দেখব। তবে সঞ্জয় বাবু, আজকের জন্য অসংখ্য ধন্যবাদ, সময় ফুরিয়ে গেছে অনুষ্ঠানের। কৃষ্ণবাবু, আপনাকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আছে দর্শক বন্ধুরা, আজ আমরা বিদ্যুতের নানান বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আপনারা সঙ্গে ছিলেন, আপনারা শুনলেন কি বলা হয়েছে। নতুন বিলের প্রতিবাদে ইতিমধ্যে দিল্লিতে বিক্ষোভ প্রদর্শন হয়েছে। বিরোধী দলগুলো এই নতুন বিদ্যুৎ বিলকে রাজ্য সরকারের স্বায়ত্ত শাসন সীমিত করার কাজ এবং ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলে অভিহিত করেছে। তবে এই বিল কার্যকর হলে বিদ্যুৎ ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এখন দেখার, আগামী দিনে বিদ্যুৎ পরিষেবা পেতে গ্রাহকদের, বিশেষ করে আমাদের রাজ্যের গ্রাহকদের, কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় কিনা, প্রাইভেট হাতে চলে যাওয়ার পর অধিক বিল দিতে হতে পারে কিনা, সেদিকে নজর রাখছি আমরা। আর আপনারা সব খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।